ইসলামাবাদে ইরান আমেরিকা শান্তি বৈঠক নিষ্ফলা। 21 ঘন্টার বৈঠক, হরমুজ নিয়ে কোনো রফা সূত্র বেরোল না। পশ্চিম এশিয়া চলা দীর্ঘ সপ্তাহের পর সপ্তাহ ধরে যে যুদ্ধ থামাতে পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় বসেছিল আমেরিকা ইরান, কিন্তু আপাতভাবে বৈঠক নিষ্ফলা বলে জানা যাচ্ছে। কোনো সমঝোতা ছাড়াই নিষ্পত্তি হয়নি বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এক্সিকিউটিভ এডিটর ইলমাস শাহেদ রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। ইলমাস, একেবারে দীর্ঘ একটা আলোচনা, মনে হচ্ছিল যে একটা রফা সূত্র বেরোতে পারে, কিন্তু বৈঠক নিষ্ফলা। কি কারণে ভেস্তে গেল? দেখো, যেটা জানা যাচ্ছে, একেবারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি বলছেন যে এই মুহূর্তে মার্কিন যে শর্তগুলো ছিল, মার্কিন শর্ত মানতে একেবারেই ইরান রাজি হয়নি। এই আলোচনায় যুক্তরাষ্ট্র তাদের আপত্তির বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরেছিল, কিন্তু মার্কিন যে শর্ত ছিল সেগুলো মানতে ইরান রাজি হয়নি। প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন যে এই কারণে কোনো ধরনের সমঝোতা ছাড়াই ইরান যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ে কর্মকর্তাদের যে আলোচনা ছিল এটা এভাবেই শেষ হয়েছে, কোনো রকম কনক্লুশন ছাড়াই। যুক্তরাষ্ট্রের যে অতিরিক্ত দাবি ছিল সেগুলো ইরান মানবে না। আলোচনার শেষে এমনই একটা বিবৃতি ইরান দিয়েছে। ইরান বলেছে যে আমেরিকা যে দাবিগুলো করেছিল তার মধ্যে অনেক কিছু একটু বাড়াবাড়ির দাবি ছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই তিনি বিবৃতি দিয়ে বলেছে যে এই দাবির 90% মেনে নেওয়ার মতো নয়। তারা রেড লাইন বা কি বলে যে লাল রেখাটা আছে সেই সীমাটা লঙ্ঘন করেছেন। ইসলামাবাদে এই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে একটা শান্তি বৈঠক হচ্ছিল, এমনটা তুমি জানো। তারপরেই কিন্তু মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনিও বলেছেন যে যুক্তরাষ্ট্র যে শর্ত দিয়েছিল সেটা ইরান মানতে রাজি নয়, এবং সেই কারণে এই বৈঠক ভেস্তে গিয়েছে। দেখার পালা এই বৈঠক ভেস্তে যাওয়ার কারণে আগামী দিনে আর কি হয়। কারণ এরপর আমেরিকা হয়তো আবারও হামলা চালাবে। শুধু তাই নয়, যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর দিকে হয়তো তারা এগিয়ে যাবে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের যে 10 পয়েন্ট এজেন্ডা ছিল সিজ ফায়ারের জন্য, সেখানে বলা হয়েছিল আমেরিকাকে টাকা দিতে হবে, যুদ্ধের যে ক্ষয়ক্ষতি সেই ক্ষয়ক্ষতির টাকা দিতে হবে। হরমুজের টোল প্লাজা থামাচ্ছি তোমাকে। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন। দেবাশিস বাবু, স্বাগত জানাচ্ছি। ইলমাস, তোমার প্রশ্ন। দেবাশিস বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইলমাস, তোমার প্রশ্ন। হবে না, এবং মার্কিনী দাদাগিরি তারা মানবে না, তাহলে কি যুদ্ধ আরো বাড়লো? বেশ, ইলমাস রয়েছেন আমাদের সঙ্গে এবং একসঙ্গে দেবাশিস বাবু রয়েছে। দেবাশিস বাবু, যে প্রশ্নটা একটু রাখার চেষ্টা করি, যে একটা শান্তি টেবিলের আলোচনা করা হচ্ছিল এবং এই জায়গা থেকে যে 21 ঘন্টা আলোচনা, এবং এই জায়গা থেকে যে এই আলোচনা সম্পূর্ণ ভেস্তে গেল, কি কি কারণ বলে মনে করছেন? এটা কি ইরানের পক্ষে ক্ষতি হতে পারে? দেখুন, প্রথমে যে দেশটিতে আলোচনা হয়েছে সেই দেশটি নিয়েই আমার প্রশ্ন রয়েছে। যে দেশটিকে বলে ওয়ারিয়ার স্টেট, যুদ্ধবাদী রাষ্ট্র এবং টেররিস্ট রাষ্ট্র, সেই রাষ্ট্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। আবার প্রথমেই যখন হয়েছিল সন্দেহ জেগেছিল ইসলামাবাদ টক্স নিয়ে, এবং আমেরিকা যে এক পেশে শর্ত সেটা মানবে না। ইরানও পাল্টা অনেকগুলো শর্ত দিয়েছিল আমেরিকাকে। ফলে যেটা হলো যে ইরানকে যেভাবে ওরা গণনা করেছিল, কনসিডার করেছিল আমেরিকা, যে ইরান ভয় পেয়ে যাবে, ইরান বেশি দিন যুদ্ধ চালাতে পারবে না এবং ইরান হয়তো শর্ত মেনে নেবে, কিন্তু সেটা হয়নি। এর ফলে যেটা আপনি প্রশ্ন করলে ইরান সমস্যায় পড়বে কিনা, ইরান সমস্যায় পড়তে পারে, কিন্তু তার সাথে বড় কথা হচ্ছে যে সাপ্লাই চেন যেটা অয়েল এবং যেটা হচ্ছে পেট্রোলিয়াম প্রোডাক্টস, সেটা হচ্ছে অলমোস্ট পুনর্লি তো আবার অবরুদ্ধ হবে, এবং সেখানে সারা বিশ্বের উপরে এফেক্ট হবে। পাশাপাশি আমেরিকাকে একটা বার্তা দেওয়া গেল, অর্থাৎ যে এই যে ইউনিপোলারিটি ওয়ার্ল্ডে, যে একচ্ছত্র আধিপত্য আমেরিকার ইউনিপোলার ওয়ার্ল্ডে, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়ালো। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তার যে উদ্যোগ মধ্যস্থতাকারী ভূমিকায় সেটাও কিন্তু সফল হলো না। ফলত আগামী দিনে যেটা প্রশ্ন উঠতে পারে যে যদি ইরান এটা কন্টিনিউ করে যুদ্ধ, তাহলে একটা মরালি আমেরিকা অনেকটা পিছিয়ে যাবে, কারণ আমেরিকার যে আধিপত্য এটা নিয়ে চ্যালেঞ্জ হবে। পাশাপাশি ইরানকে ন্যাটো এবং আমেরিকা মিলে
তারা যদি মানে অদূর ভবিষ্যতে ওরা চাপে রাখে, প্রতিরোধ গড়ে তোলে ইরানের বিরুদ্ধে, তাহলে আরেকটা তৃতীয় বিশ্বের সম্ভাবনা দেখা দিতে পারে। এবং এই মুহূর্তে ইরানকে মোরালি সাপোর্ট দিচ্ছে রাশিয়া এবং চায়না সরাসরি আসছে না, ফলে জটিলতা কিন্তু আরো বাড়লো। সুতরাং যদি এই আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বেরোতো, তাহলে সারা বিশ্বে সকলেই লাভবান হতো। এখন আলোচনার সমস্ত তথ্য কিন্তু আমাদের কাছে আসছে না, কিছুটা আসছে। সুতরাং যদি ফার্দার আরো চেষ্টা করা হয়, অনেক সময় পিস টক গুলো একবারে হয় না, একাধিক প্রচেষ্টা, এখানে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যখন পিস টকের কথা হচ্ছিল একাধিক জায়গায় হয়েছে, এখনো সফলতা অর্জন করেনি। সুতরাং যদি ভবিষ্যতে আবার উদ্যোগ নেয়, আর যদি দুপক্ষেই অ্যারোগ্যান্ট থাকে এবং রিজিড থাকে না, পিস টক দরকার নেই, যুদ্ধ যেমন চলছিল তেমনি ভাবে চলবে, তাহলে কিন্তু সারা বিশ্বের কাছে একটা আতঙ্কের বার্তা। একদমই, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ জানাই দেবাশিসদা সঙ্গে থাকার জন্য। মাজুর রয়েছেন আমাদের সঙ্গে, অন্যদিকে এই মুহূর্তে কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমার সঙ্গে যোগ দিয়েছেন। কর্নেল চৌধুরী, একটা বিষয় যে জেডি ভান্স যেটা প্রথম থেকে বলছিলেন যে তারা একটা যে শর্তগুলো তারা রাখছেন, মানে শান্তি টেবিলে বসার জন্য যে যে বিষয়গুলো ইরানের কাছে রাখছে, কিন্তু ইরান সেগুলোকে কোনো রকমভাবে মানতে নারাজ হচ্ছে না, এবং দেখা গেল যে একটা উচ্চ পর্যায়ের এই আলোচনা এই জায়গা থেকে ভেস্তে যাওয়া, এটা দুপক্ষের ক্ষেত্রে বা যদি দেখা যায় যে একেবারে মধ্য প্রাচ্যের যে অবস্থার জন্য সেটা কি আরো একটা খারাপ দিকে এগোচ্ছে? দেখুন, প্রথম হাস্যকর ব্যাপার হচ্ছে যে কারা মিডিয়েট করছিল। যে রাষ্ট্র জঙ্গিদের বাড়িয়ে তোলে, যে রাষ্ট্র জঙ্গিদের যত রিসোর্সেস লাগে, সেই রাষ্ট্র মিডিয়েট করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। এবং তার প্রথম কথা আপনি যেটা বললেন, যে শর্তগুলো মার্কিন যুক্তরাষ্ট্র রেখেছিল এবং যে শর্তগুলো ইরান রেখেছিল, দুজনের শর্ত একটা কনভার্জেন্স হবে, তো একটা জায়গায় কনভার্জ করবে। সেই কনভার্জেন্স কোথাও একটা ছিল না। দুজনের যে শর্ত অ্যান্টিথেটিক্যাল টু ইচ আদার। একজন বলছে হরমুজ প্রণালী আমার নিচে থাকবে, আর একজন বলছে হরমুজ প্রণালীকে খুলে দিতে হবে। হরমুজ প্রণালী তো খোলাই ছিল এই 40 দিন আগে, সেখানে তো কোনো কাউকে এই রাস্তায় যেরকম টোল ট্যাক্স দিতে হয়, এই মালবহী জাহাজগুলোকে অথবা এনার্জি সেক্টর জাহাজগুলোকে তো ট্যাক্স দিয়ে ক্রস করার দরকার ছিল না হরমুজ প্রণালী, কিন্তু এখন সেই অবস্থায় এসছে। সেটা ইরান ট্রাই করছে এটাকে এনফোর্স করার জন্য। আমেরিকা যে উদ্দেশ্যে লড়াইটা শুরু করেছিল, যে রেজিম চেঞ্জ, একটা আয়াতুল্লাহ খামেনি গেল, আর একজন আয়াতুল্লাহ খামেনি এলো। তারা বলেছিল ইউরেনিয়াম এনরিচমেন্ট বন্ধ করতে হবে, এরা বলছে ইউরেনিয়াম এনরিচমেন্ট আমরা সিভিল এন্ড ইউজের জন্য ইউজ করব। যারা পুরো পৃথিবী ইউজ করছে, তাহলে ইরান কেন করবে না? প্রশ্ন চিহ্ন নিশ্চিত ভাবে আছে। তারপর মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে মিসাইল প্রোগ্রাম আছে, মিসাইল আউটরিচ প্রোগ্রাম, সেটাকে বন্ধ করতে হবে। ইরান বলছে পুরো বিশ্বে সবাই মিসাইল তৈরি করছে, আমেরিকা নিজে অত্যাধুনিক মিসাইল তৈরি করছে, তাহলে ইরানের ওপর এই শর্ত কেন? ইরানের ওপর এই স্যাংশন কেন? তো প্রত্যেকটা জায়গায় আমার মনে হচ্ছে যেখানে ইরানের যে রিকোয়ারমেন্ট, ইরান বলছে যে আমাদের ওপর যে যুদ্ধ হয়েছে, যেভাবে ধ্বংস হয়েছে, তার একটা আমেরিকাকে সেটাকে পূরণ করতে হবে, সেটাকে ঠিক করতে হবে অর্থের মাধ্যমে, অথবা নিজেরা এসে ঠিক করতে হবে। তো যে পয়েন্ট গুলো দুটো রাষ্ট্র রাখছে, কোনোটাই কনভার্জেন্স নেই। তো কিভাবে মিডিয়েট হবে? এবং আর একটা বড় রাষ্ট্র ইসরায়েল, যে যুদ্ধের মধ্যে প্রধান ভূমিকা নিয়েছিল, সে এই মিডিয়েশনে কোথাও নেই। সে বলছে আমি ওয়াশিংটনে গিয়ে ইরানের সঙ্গে বসবো, সেটা কোনোদিন সম্ভব হবে না। তো আপাতত যে অবস্থান আছে এই মুহূর্তে, পুরো বিশ্বে এনার্জি সংকট কিন্তু আরো গভীর থেকে গভীরতম হবে। এবং আপাতত দেখা যাচ্ছে যে এটার কোনো শেষ বলে ইমিডিয়েটলি আমরা কোনো, ওই যে বলে না লাইট অ্যাট দ্য এন্ড অফ দ্য টানেল, সেই লাইট অথবা প্রদীপের আলো আমরা এই গুহা অথবা টানেলের শেষ অন্তে কিন্তু এখনো দেখা যাচ্ছে না। ধন্যবাদ জানাবো কর্নেল চৌধুরী সময় দেওয়ার জন্য। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী ছিলেন। এক্সিকিউটিভ এডিটর ইলমাস শেখ রয়েছেন আমার সঙ্গে। ইলমাস, সামগ্রিকভাবে যে ছবিটা সামনে এলো, আমরা যদি এভাবে দেখি যে পশ্চিম এশিয়ার এই যুদ্ধ হাজার হাজার মানুষের প্রাণ কেড়েছে, জ্বালানির সংকটের জায়গাটা তৈরি করেছে, বিশ্বজুড়ে একটা অর্থনীতি বা মুদ্রাস্ফীতির জায়গাটা অনেকটা টলিয়ে দিয়েছে। এই অবস্থায় এই বৈঠক নিষ্ফলা হওয়ায় উদ্বেগ কি আরো কয়েক গুণ বেড়ে গেল? একেবারেই। দেখো, এই মুহূর্তে ইরানের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 21 ঘন্টার একটা বৈঠক ছিল,
এবং তারা বলতে যেহেতু আমেরিকা তাদের হার্ডলাইন কিংবা কঠিনপন্থী ন্যারেটিভ কিংবা নেগোসিয়েশন ট্যাকটিক্সের জন্যই এই গোটা বৈঠকে জিতেছিল, এই কারণেই এই বৈঠক নিষ্ফলা হয়েছে। আমেরিকার পক্ষ থেকে যে যে শর্ত রাখা হয়েছিল তার মধ্যে সবচেয়ে বড় শর্ত ছিল ইরান কোনোদিন নিউক্লিয়ার কিংবা পরমাণু বোমা বানাবে না এবং তার আশেপাশ দিয়েও যাবে না। এবার আমেরিকা নিজে হিউম্যানিটেরিয়ান ভাবে যে দেশ এর আগে জাপানের একটি আইল্যান্ডে বোমা ফেলেছে, এই বোমাটা একমাত্র দেশ পৃথিবীর যারা অন্য একটি রাষ্ট্রের উপর এই বোমা ব্যবহার করে, এই দেশ এই জ্ঞান দেওয়ার জায়গায় রয়েছে কিনা এটা নিয়ে একটা ডিসপিউট, যে যারা নিজেরা হিউম্যানিটির উপর এত বড় একটি হানা এনেছিল হিরোশিমা নাগাসাকিতে, যার জন্য কয়েক প্রজন্ম ধ্বংস হয়ে গিয়েছিল, তারা কি এই মুহূর্তে কোন রকম নৈতিক অবস্থানে রয়েছে যেখান থেকে তারা এই জ্ঞানটা দিতে পারে যে কোন দেশ পরমাণু রাখবে না? এটা এক। দ্বিতীয় হচ্ছে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের বক্তব্য ছিল যে তারাও নাকি ওখানে বসাবে, মানে টোলবুথ বসাবে। এবার হরমুজ প্রণালী আর আমেরিকার মধ্যে তুমি ডিস্টেন্সটা কল্পনা করো, মানে অনেকটা কলকাতা থেকে কাঠমান্ডুর মতো ডিস্টেন্স, যদি একেবারে বাংলা ভাষায় বলি। এবার যদি হঠাৎ করে ট্রাম্প সাহেবের মনে হয় যে তিনি থাকেন আমেরিকায়, তিনি হরমুজ প্রণালীতে একটা টোলবুথ বসাবে, ইরান কি করতে মেনে নেবে? ইরান বলেছিল হরমুজে এতদিন কোন রকম টোলবুথ ছিল। ইরান বলেছিল এই যে ধ্বংস হয়েছে তাদের, যে ধ্বংসলীলা চলেছে, এই ধ্বংসলীলার খরচ তোলার জন্য, এই যুদ্ধের খরচ তোলার জন্য যে টাকা খরচ হয়েছে, তাই জন্য তারা হরমুজ প্রণালীতে টোলবুথ বসাবে এবং টোলবুথে টাকা দিয়েই যে কোনো কন্টেনারকে, যে কোনো শিপকে পাস করতে হবে। এটাও মেনে নেওয়ার নয়, কারণ এই কারণে কিন্তু বিশ্ববাজারে তেলের দাম, গ্যাসের দাম আরো বাড়বে। বিমা কোম্পানিরা তারা যে তাদের দাম বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ যে যে জাহাজ ওখান থেকে পাস করে, হরমুজ থেকে পাস করে, তাদের যদি অতিরিক্ত টাকা দিতে হয় এবং সেটা যদি তেল কোম্পানি, গ্যাস কোম্পানিকে দিয়ে সেখান থেকে জাহাজে করে তাদের পণ্য নিয়ে আসতে হয়, আলটিমেটলি গিয়ে তার বোঝাটা পড়বে সাধারণ মানুষের ওপর, তোমার আমার ওপর শর্মিষ্ঠা। কারণ ওখান থেকে যদি তেলের জন্য যদি ওখানে প্রিমিয়াম, মানে যেটাকে আমরা বলি বিমা কোম্পানির যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম বাড়ে, জাহাজে যেটাকে সেফটি এবং সারচার্জ বলে সেটা যদি বাড়ে, কিংবা টোল যদি দিতে হয়, সেই টাকাটা ফাইনালি সেই তেল কোম্পানি, গ্যাস কোম্পানি আদায় করবে। শিলবাস, একটু সঙ্গে থাকার কথা তোমায় বলি, একটু অনুরোধ করছি, একটু সঙ্গে থাকো। কিন্তু এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, তিনি কি জানিয়েছেন একবার তার কি বক্তব্য আমরা একটু পাচ্ছি, এবার শোনাবো। Details because I don't want to negotiate in public after we negotiated for 21 hours in private. But the simple fact is that we need to see an affirmative commitment that they will not seek a nuclear weapon and they will not seek the tools that would enable them to quickly achieve a nuclear weapon. That is the core goal of the President of the United States, and that's what we've tried to achieve through these negotiations. Again, their nuclear program, such as it is, the enrichment facilities that they had before, they've been destroyed. But the simple question is, do we see a fundamental commitment of will for the Iranians not to develop a nuclear weapon, not just now, not just 2 years from now, but for the long term? We haven't seen that yet. We hope that we will. বেশ, আমাদের আলোচনার দিকে নজর থাকবে। এই মুহূর্তে ইলমাসকে আমি ধন্যবাদ জানাবো, এক্সিকিউটিভ এডিটর আমাদের সঙ্গে ছিলেন ইলমাস সৈয়দ, এবং এই মুহূর্তে যে আপডেটও আমরা পাচ্ছি, কারণ 21 ঘন্টার দীর্ঘ বৈঠক, হরমুজ নিয়ে কোনো সিদ্ধান্ত নয় এবং এখনো পর্যন্ত এই শান্তি বৈঠক ভেস্তে গিয়েছে বলেই জানা যাচ্ছে।